তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের মধ্যে তড়িৎ বলরেখা সম্পর্কে ভিডিওটি দুটি অংশে ভাগ করা আছে। এখানে অংশ একে আছে সূচনা, তড়িৎ বলরেখার সংজ্ঞা, ইহার ধর্মাবলী থেকে ব্যাখ্যা 1 তড়িৎ বলরেখার অভিমুখ কোন দিকে হবে, যে কোনো পরিবাহের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্যের মান 0 হয়। ব্যাখ্যা 3 বহিঃপৃষ্ঠে আধান স্থির থাকে, দুটি বিপরীত আধানের মধ্যে আকর্ষণ হয়, দুটি সম আধানের মধ্যে বিকর্ষণ হয়। তড়িৎ বলরেখা বদ্ধ বলরেখা নয় কেন, তড়িৎ বলরেখা ও চৌম্বক বলরেখার মধ্যে পার্থক্য। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। তড়িৎ বলরেখা যেটা আমরা কুলম্বের সূত্র থেকে পেতে পারি, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ থেকে আমরা পেতে পারি। এই বরাবর একটা বল অনুভব করবে। এটা যদি মুভেবল হয়, মানে মুক্ত যদি হয়, তাহলে কী হবে, ওই বলের প্রভাবে ও গতিশীল হবে, এইভাবে যেতে থাকবে। এই যে একটা সঞ্চার পথ, একটা মুক্ত আধানের এই সঞ্চার পথকেই বলা হবে তড়িৎ বলরেখা। একটা উৎস আধান প্লাস কিউ আছে, তার একটা তড়িৎ ক্ষেত্র থাকবে বা এলাকা থাকবে, যার মধ্যে তার আকর্ষণ বল বা বিকর্ষণ বল সীমাবদ্ধ থাকবে। এই তড়িৎ ক্ষেত্রের বাইরে কিন্তু কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকবে না। এবং এই তড়িৎ ক্ষেত্রের একটা নির্দিষ্ট দূরত্বের বিন্দুতে তার প্রাবল্যের মান নির্দিষ্ট এবং অভিমুখও নির্দিষ্ট। কিন্তু বিভিন্ন বিন্দুতে যদি ভাবি, তখন কিন্তু এই সংযোগ রেখা বরাবর এই বরাবর হবে প্রাবল্যের অভিমুখ, আর এই বিন্দুতে এই সংযোজক রেখা বরাবর এর প্রাবল্যের অভিমুখ হবে এই দিকে। যত আমরা দূরে যাব তত এই প্রাবল্যের মানটা কমতে থাকবে। তাহলে বিভিন্ন বিন্দুতে এর অভিমুখ এবং মান আলাদা আলাদা হবে। যত কাছে থাকবে তার প্রাবল্যের মানটা বেশি হবে, যত দূরে সরতে থাকবে প্রাবল্যের মানটা তত কমতে থাকবে। কারণ আমরা জানি প্রাবল্যটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে বিভিন্ন বিন্দুতে একটা যদি বিচ্ছিন্ন মুক্ত ধনাত্মক আধান রাখা হয়, এই বরাবর একটা বল অনুভব করবে। আর এটা যদি মুভেবল হয়, তাহলে এই পথেই সে চলতে থাকবে। এই সঞ্চার পথটাকেই বলা হবে বলরেখা। যে অভিমুখে চলতে থাকে সেটাই হবে তড়িৎ বলরেখার অভিমুখ, এবং এই বলরেখার অভিমুখ যা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটাও তাই হবে। এটা ঠিক যেন একটা ব্যাসার্ধ বরাবর যাচ্ছে, সরল রেখা বরাবর যাচ্ছে, এটাকে অরিও বা রেডিয়াল বলা হবে। এবার যদি এটা একটা বক্রপথ হয়, এদিকে যদি প্লাস আধান থাকে, এদিকে যদি মাইনাস আধান থাকে, তাহলে তার ক্ষেত্রে বলরেখাটা আর বেরোবার সময় রেডিয়াল থাকলো, আর এখানে প্রবেশ করার সময় রেডিয়াল থাকলো, কিন্তু মাঝে বক্রপথ হয়ে গেল। তখন এইরকম একটা বিন্দুতে প্রাবল্যের অভিমুখ কী হবে, এখানে স্পর্শক টানতে হবে। এই স্পর্শকের অভিমুখটাই হবে লব্ধ প্রাবল্যের অভিমুখ। তাহলে বলরেখা আমরা দেখতে পাচ্ছি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান যে পথে যাচ্ছে এবং যে অভিমুখে বল অনুভব করছে, সেই অভিমুখটাই হবে তড়িৎ প্রাবল্যের অভিমুখ তথা বলরেখার অভিমুখ। এবং যদি বক্ররেখা হয়, ওই বিন্দুতে স্পর্শক টানলে সেই স্পর্শকটাই হবে ওদের লব্ধ প্রাবল্যের অভিমুখ। বিজ্ঞানী ফ্যারাডে এটাকে একটা কাল্পনিক রেখা দ্বারা কল্পনা করেন, যার কেবল পরিবাহের বাইরে অস্তিত্ব আছে কিন্তু ভেতরে কোনো অস্তিত্ব নেই। তবে কাল্পনিক হলেও তিনি এইগুলো দিয়ে স্থির তড়িতের বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করতে পারেন। বা একটু আগেই তো আমরা দেখলাম যে কোনো একটা বিন্দুতে আমরা প্রাবল্যের অভিমুখ পেতে পারি স্পর্শক টানলে। তাই এইরকম অনেক কিছুই আমরা এই বলরেখা দ্বারা আরও বেশ কিছু ঘটনা আমরা ব্যাখ্যা করতে পারি। এবং তিনি শুধু কাল্পনিক রেখা দ্বারা এরকম একটা পিক্টোরিয়াল সিম্বল শুধু কল্পনা করেননি, যেটা যেন ঠিক চোখে দেখার সহায়ক অ্যাকচুয়াল নেই, অথচ আমরা যাতে চোখে দেখতে পারি তার জন্য একটা রেখা দ্বারা এবং তীরচিহ্ন দ্বারা তিনি এটাকে প্রকাশ করেন। এবং তার কিছু
ধর্ম বা বৈশিষ্ট্য উল্লেখ করেন, সেগুলো আমরা পরপর আলোচনা করব। তাহলে এখন আমরা আসি ডেফিনেশনে। বলরেখার সংজ্ঞা। কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা ধনাত্মক বিচ্ছিন্ন মুক্ত আধানকে রাখা হলে একটা নির্দিষ্ট অভিমুখে বল অনুভব করবে। এই বলের অভিমুখ হবে ওই কাল্পনিক তড়িৎ বলরেখার অভিমুখ, আর এই বলরেখার অভিমুখটাই হবে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ, আর ওই মুক্ত আধানের সঞ্চার পথটা হবে বলরেখা। এবার একাধিক আধানের ক্ষেত্রে সঞ্চার পথটা একটা এইরকম বক্ররেখা হয়ে যাবে। তা সেক্ষেত্রে এই বিন্দুতে যে স্পর্শকটা হবে সেই স্পর্শকটাই হবে ওখানকার লব্ধ প্রাবল্যের অভিমুখ। সেটা আমরা দেখাতে পারি। এখানে এই ধনাত্মক আধানের দরুন এই বিন্দুতে শুধু কেবল ধনাত্মক আধান, এই আধানটা যদি ঋণাত্মক আধান যদি না থাকে, তাহলে এই সংযোজক রেখা বরাবর এই বরাবর হবে প্রাবল্যের অভিমুখ ধনাত্মক আধানের দরুন, আর এর সংযোজক সরলরেখা বরাবর এই বিন্দুতে এই রেখা বরাবর এই রেখা বরাবর এইটা হবে নেগেটিভ আধানের দরুন প্রাবল্য ই মাইনাস। এবার এদের লব্ধ প্রাবল্য কী হবে? এদের মধ্যে আমরা যদি লব্ধি নির্ণয় করি, এই কর্ণ বরাবর হবে লব্ধ প্রাবল্যের অভিমুখ। তাহলে বক্ররেখার উপর কোনো একটা বিন্দুতে স্পর্শক টানলেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা পেয়ে যাচ্ছি। তাহলে এই বক্ররেখাটা বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে একটা কাল্পনিক রেখা কল্পনা করলেও আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? প্রাবল্যের অভিমুখটা পেয়ে যাচ্ছি। আরও বেশ কিছু স্থির তড়িতীয় ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যাবে। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের প্রস্তাবিত বলরেখার ধর্মগুলি হলো, এটা একটা কাল্পনিক হলেও এটা পরিবাহীর বাইরের অস্তিত্ব আছে, ভেতরে এর অস্তিত্ব নেই। 2 নম্বর ধর্ম, কোনো তড়িৎ ক্ষেত্রে যদি ধনাত্মক মুক্ত ক্ষুদ্র আধান থাকে, তাহলে সেটা থেকে বলরেখাগুলো নির্গত হয়ে অসীম পর্যন্ত যাবে, রেডিয়ালি সোজা সরল রেখা বরাবর অসীমে চলে যাবে। আর নেগেটিভ মুক্ত আধানে প্রবেশ করবে বলরেখাগুলো অসীম থেকে এসে। 3 নম্বর ধর্ম, পরিবাহীর তল থেকে কিন্তু লম্বভাবে নির্গত হবে, অথবা নেগেটিভের বেলা লম্বভাবেই প্রবেশ করবে। আর একই পরিবাহীর মধ্যে বলরেখা নির্গত হবে না, বা নির্গত হবে কিন্তু প্রবেশ করবে না, বা প্রবেশ করবে কিন্তু নির্গত হবে না। সুতরাং এই পরিবাহীর ভেতরে কোনো রকম বলরেখা থাকবে না। সেই জন্য তড়িৎ বলরেখা বদ্ধ রেখা হবে না, যেটা আমরা চৌম্বকের ক্ষেত্রে দেখতে পাই। বাইরে বলরেখা নির্গত হয়ে উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, আবার সেই দণ্ডটার ভেতরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে গিয়ে একটা বদ্ধ রেখা সৃষ্টি করে। তাহলে চৌম্বক বলরেখা বদ্ধ রেখা, কিন্তু তড়িৎ বলরেখা বদ্ধ রেখা নয়। এই তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না। আরও কল্পনা করা হয়েছে এই বলরেখাগুলো একটা টান করা যেন স্থিতিস্থাপক সুতো, সুযোগ পেলেই সেটা দৈর্ঘ্য বরাবর কী হবে? সংকুচিত হতে থাকবে। আর বলরেখার পাশের দিকে বা লম্বের ওই দৈর্ঘ্যের লম্ব দিকে এরা বলরেখাকে পরস্পরকে বিকর্ষণ করে। এই দুটো থেকেও আমরা ব্যাখ্যা করতে পারি, এই দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়, এটা থেকে ব্যাখ্যা করা যায় যে বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। আর তড়িৎ বলরেখার এই ধর্মটা পাশের দিকে পরস্পরকে বিকর্ষণ করে, এটা আমরা দুটো একই আধানের মধ্যে যে বিকর্ষণ হয় সেটাকে এই বলরেখার ধর্ম দ্বারা ব্যাখ্যা করা যায়। আর প্রতি বলরেখার 2 প্রান্তে সমান এবং বিপরীত আধান থাকে। 9 নম্বর ধর্ম, এই আধানের মানের উপরই বলরেখার সংখ্যা নির্ভর করে।
যত আধানের পরিমাণ বাড়বে তত কী হবে, বলরেখার সংখ্যাটাও বৃদ্ধি পাবে। আর বলরেখাগুলো যত ঘন হবে সেখানে সেই বিন্দুতে প্রাবল্যের মানটাও, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটাও বেশি হবে। আর সিজিএসে +1 ESU আধান থেকে 4π/ε সংখ্যক বলরেখা নির্গত হয়। যদি ওখানকার মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলন হয়, এসআইয়ে কী হবে, 1 কুলম থেকে 1/ε সংখ্যক বলরেখা নির্গত হবে। এটা যদিও দিয়েছিলেন, এটা ম্যাক্সওয়েলের মতবাদ থেকে এই ধর্মটা আমরা পাই। এখান থেকেই প্রমাণ করা যাবে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যেটা, আর বলরেখার লাইটে সেটাই দেখা যাবে। ওই বিন্দুতে আমরা যদি একক ক্ষেত্রফল কল্পনা করি, লম্বভাবে ঠিক ততগুলো সংখ্যক বলরেখা নির্গত হবে। তাহলে এই একক ক্ষেত্রফলে নির্গত বলরেখার সংখ্যা দ্বারাই আমরা কি করতে পারি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটাও আমরা নির্ণয় করতে পারি। দিকটা আমরা পেয়েছিলাম যে কোনো বক্ররেখা যদি হয় তার স্পর্শক বরাবর, আর সরল রেখা বরাবর হলে যে কোনো বিন্দুতে ওই রেডিয়াল দিকটাই হবে প্রাবল্যের দিক। তাহলে প্রাবল্যের দিকও আমরা বলরেখার সাহায্যে বের করতে পারলাম। এবার মানও আমরা এই পয়েন্ট থেকে আমরা বের করে দিতে পারবো যে বলরেখার সংখ্যাটা যা হবে, প্রতি একক ক্ষেত্রফলের সংখ্যাটা যা হবে সেটাই হবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এবার আমরা এই ধর্মগুলো থেকে আমরা বিভিন্ন স্থির তড়িতের ঘটনাগুলোর ব্যাখ্যা করতে পারি। এটা একটা যদি আমরা ধনাত্মক পরিবাহী ধরি, প্রথম ধর্ম অনুযায়ী এটা কাল্পনিক। এই কাল্পনিক রেখাটা এর কেন্দ্রবিন্দু থেকে রেডিয়ালি এই বরাবর একটা মুক্ত আধান বল অনুভব করবে। এই বিন্দু থেকে এই সংযোজক রেখা বরাবর এই দিকে বল অনুভব করবে, এটা এই দিকে বল অনুভব করবে, এটা এই দিকে বল অনুভব করবে। ঠিক কেন্দ্র থেকে, কারণ এখানে ব্যাসার্ধটা এর উপর স্পর্শকের উপর লম্ব হবে, সুতরাং এগুলো ঠিক ব্যাসার্ধ বহির্মুখী হবে। তাহলে রেডিয়ালি আউটওয়ার্ড হবে এই বলরেখা, কী আধান থেকে, ধনাত্মক আধান থেকে। তাহলে এর ভেতরে এই বলরেখার কোনো অস্তিত্ব নেই। তাহলে প্রথম ধর্ম থেকে ভেতরে যেহেতু কোনো এর অস্তিত্ব নেই, বলরেখা না থাকা মানে সেখানে কোনো তড়িৎ প্রাবল্য থাকবে না। এবার নেগেটিভ আধান যদি হয়, অসীম দূর থেকে বলরেখা এই বিন্দুগামী, কেন্দ্রবিন্দুগামী প্রবেশ করবে, কিন্তু ভেতরে কোনো বলরেখা থাকবে না। এরকম এই বরাবরও, তাহলে নেগেটিভ আধানযুক্ত পরিবাহীতে বলরেখাগুলো লম্বভাবে এই তলের উপর লম্বভাবে অসীম থেকে প্রবেশ করবে। এবার 3 নম্বর তল থেকে লম্বভাবে নির্গত বা প্রবেশ করে, এখানেই বলা হলো। এবার তড়িৎ বলরেখাগুলি লম্বভাবে নির্গত না হয়ে যদি তির্যকভাবে নির্গত হতো বা প্রবেশ করত, তাহলে তড়িৎ প্রাবল্যও তির্যকভাবে নির্গত হতো বা প্রবেশ করত। ফলে পরিবাহীর স্পর্শক বরাবর তড়িৎ প্রাবল্যের একটা উপাংশ থাকত, যার প্রভাবে পরিবাহী পৃষ্ঠের আধানগুলি সচল হতো, এক স্থান থেকে অন্য স্থানে যেত। তখন পরিবাহী পৃষ্ঠে যে স্থির থাকে আধানগুলো, এটা বাস্তবের সঙ্গে মিল হতো না, বা যদি আধানগুলো চলাচল করে তাহলে সেখানে প্রবাহ মাত্রার সৃষ্টি হতো, যা বাস্তবে হয় না। সুতরাং তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠে লম্বভাবেই নির্গত হবে এবং লম্বভাবেই প্রবেশ করবে। তা আমরা এই বলরেখার বৈশিষ্ট্য থেকেই পাচ্ছি। এবারে একই পরিবাহীতে নির্গত হয়ে প্রবেশ করে না, এই একই পরিবাহী থেকে নির্গত হবে আবার ওই পরিবাহীতেই প্রবেশ করবে, এই ব্যাপারটা ঘটবে না। তাহলে কি হবে, এখানেও একটা বদ্ধ বলরেখা তাহলে থেকে যাবে, কিন্তু ভেতরে কোনো বলরেখা থাকবে না। সুতরাং এই যুক্তিতেই বলা যাবে যে একই পরিবাহী থেকে কখনোই বলরেখা নির্গত হয়ে আবার প্রবেশ করবে না, এই ব্যাপারটা
ঘটবে না। সেই জন্যই তড়িৎ বলরেখা বদ্ধ রেখা নয়। যদিও চুম্বকের ক্ষেত্রে আমরা জানি এটা যদি চুম্বক হয়, এটা যদি উত্তর মেরু হয়, এটা যদি দক্ষিণ মেরু হয়, তাহলে আমরা জানি উত্তর থেকে দক্ষিণের দিকে হয় চুম্বক বলরেখা, আর ভেতরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে চুম্বক বলরেখা যায়। সুতরাং চুম্বক বলরেখা একটা কী হবে? বদ্ধ রেখা হবে। তড়িৎ বলরেখা ও চুম্বক বলরেখার মধ্যে পার্থক্য। 1 নম্বর পার্থক্য, তড়িৎ বলরেখা সর্বদা পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হয় এবং লম্বভাবে শেষ হয়, কিন্তু চুম্বকের বলরেখাগুলি চুম্বক থেকে লম্বভাবে নির্গত হয় না বা শেষ হয় না। দ্বিতীয় পার্থক্য, পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকতে পারে না, কিন্তু চৌম্বক পদার্থের মধ্যে চুম্বক বলরেখা থাকে। একে আবেশ রেখা বলে। তড়িৎ বলরেখা চুম্বক বলরেখার মতো বদ্ধ রেখা নয়। আর এই বলরেখাগুলো, তড়িৎ বলরেখা বা চুম্বক বলরেখা, এরা পরস্পরকে কখনো ছেদ করে না। যদি ছেদ করে যায় তাহলে কি অসঙ্গতিটা আসে দেখা যাক। আগেই আমরা বলেছি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে প্রাবল্যের দিকটা নির্দিষ্ট এবং তার মানটাও নির্দিষ্ট। তার মানে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে তার প্রাবল্যের অভিমুখ একটা হবে, মানও একটা হবে, দিক কখনো একাধিক হবে না একই বিন্দুতে। তা যদি আমরা ধরে নিই যে বলরেখা দুটো পরস্পর ছেদ করেছে, এরকম একটা বলরেখা গেল, আর একটা বলরেখা এইভাবে গেল, তাহলে পরস্পর ছেদ করে গেল। আর আমরা বলরেখার সংজ্ঞা অনুযায়ী কি জানি যে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান হবে এই বলরেখার দরুন এই বিন্দুতে যদি স্পর্শকটা নিই এই বরাবর হবে, তাহলে প্রাবল্যের দিক এই দিকে। আবার এই রেখা, এই বলরেখার দরুন এই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ কী হবে? এই বিন্দুতে একটা ওই রেখার উপর স্পর্শক আনতে হবে, এইটা হবে। তাহলে একটা বিন্দুতেই আমরা দেখতে পাচ্ছি দুটো প্রাবল্যের অভিমুখ দুটো পাওয়া যাচ্ছে, যেটা বাস্তবে সম্ভব নয়। আমরা জানি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে প্রাবল্যের অভিমুখ একটাই হবে, একাধিক হবে না। সুতরাং আমরা বলতে পারি যে বলরেখাগুলো পরস্পর ছেদ করে না। এবার টান করা স্থিতিস্থাপক সুতার ন্যায় এই বলরেখাগুলোকে কল্পনা করা হয়েছে এবং সেটা দৈর্ঘ্য বরাবর কি হয়? সংকুচিত হয়। এটা থেকে আমরা কি প্রমাণ করতে পারবো? না, দুটো বিপরীত আধান পরস্পর আকর্ষণ করে, এইটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো। একটা পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান। পজিটিভ আধান থেকে কি হয়? লম্বভাবে বলরেখা নির্গত হয়, আর নেগেটিভ আধানে কি হয়? লম্বভাবে প্রবেশ করে। তা এইভাবে আমরা বলরেখাগুলো পাবো। দুটো আধান আলাদা হলে তাদের নেচার যদি আলাদা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাহলে বলরেখাগুলো এরকম হবে। এবার এই বলরেখাগুলোকে যদি কল্পনা করে একটা টান করা স্থিতিস্থাপক সুতোর নেয়, এরা কি হবে? সুযোগ পেলেই পরস্পর সংকুচিত হতে চাইবে। তার মানে এরা কি হতে চাইবে? কাছাকাছি আসতে চাইবে। দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার ফলে এরা কাছাকাছি আসবে। তার মানে এখানে কি ঘটবে? আকর্ষণ ঘটবে। এরকম অনুরূপভাবে আমরা এই ধর্মটা দ্বারা, মানে দৈর্ঘ্যের লম্ব বরাবর এরা কী করে? পরস্পর বলরেখাকে বিকর্ষণ করে। এই বলরেখার দৈর্ঘ্যের লম্ব বরাবর এরা পরস্পরকে বিকর্ষণ করে। এই ধর্মটা দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো যে একই তড়িৎ কী করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। এই দুটো ধনাত্মক আধানযুক্ত পরিবাহী যদি কাছাকাছি থাকে, তাহলে এর বলরেখা কী হবে? পরস্পর ছেদ করে যাচ্ছে। কিন্তু আমরা একটা ধর্মে কি জানি? এরা পরস্পর ছেদ করবে না। তাহলে পরস্পরকে ছেদ করতে না হলে কি হবে? এরা একটু মাপ নিয়ে নেবে। এইভাবে ছবিটা তাহলে হবে না, এরা মাপ নিতে থাকবে। যত কাছে আসবে এরা পরস্পর কি করবে? এইভাবে ছেদ করার কথা ছিল, ছেদ না করে, যাতে ছেদ না হয়ে যায় সেই জন্য কী হবে? এরকম পার্শ্ব দিকে চলে যাবে। এও ঠিক তাই,
এইভাবে না গিয়ে একটু বাঁক নিয়ে নেবে, যাতে এদের মধ্যে স্পর্শ না হয়ে যায়। এরা এরকম বাঁক নিয়ে নেবে, তাহলে কী হবে, কেউ কাউকে ছেদ করলো না, অথচ পাশাপাশি থাকলো। এই পাশাপাশি থাকলে আবার ধর্মে কি বলা হলো, পাশাপাশি থাকলে পরস্পরকে বিকর্ষণ করবে। এই বলরেখাকে এ বিকর্ষণ করবে, এও বিকর্ষণ করবে। সমস্ত বলরেখাগুলো যদি এইভাবে বিকর্ষণ করতে থাকে, তখন এই দুটো আধান কী হবে, দূরে সরে যেতে থাকবে। এইদিকে যাবে, এইদিকে সরে যেতে থাকবে। তার ফলে কী হবে, এদের মধ্যে আমরা কি দেখতে পাবো, দুটো একই প্রকৃতির আধানের মধ্যে আমরা বিকর্ষণ দেখতে পাবো। এটা কোন ধর্ম দ্বারা ব্যাখ্যা করা হলো, এটা হচ্ছে লম্ব বরাবর, বলরেখার লম্ব বরাবর, তার দৈর্ঘ্যের লম্ব বরাবর বা পাশের দিকে পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। দূরে সরে গেলেই এই যে যার পথে যে সোজা যেতে চাইছিল সেই সোজা যেতে পারবে। তার ফলে এদের দিকে দূরে সরিয়ে দিতে চাইবে, যাতে এই পথটা রেডিয়ালি থাকতে পারে। তাহলে এইভাবে দুটো একই প্রকৃতির আধানের মধ্যে বিকর্ষণ ব্যাখ্যা করা গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।